আচ্ছা বলুন তো ভাইজান, একজন সাধারণ দোকানি যেখানে দিনে ৫ থেকে ১০,০০০ টাকার পণ্য বিক্রি করলেই খুশি, সেখানে কিছু কোম্পানি কিভাবে প্রতিদিন শত শত কোটি টাকার পণ্য বিক্রি করে? আপনি বলবেন ওরা তো শুরুই করেছে কোটি কোটি টাকা নিয়ে। হ্যাঁ ঠিক, কিন্তু ভাইজান এই কথাটা অর্ধেক সত্য। কারণ পৃথিবীর বেশিরভাগ বড় কোম্পানির শুরুটা হয়েছে একদম আপনার এলাকার ওই মুদির দোকানের মতোই, অল্প জায়গা, কয়েকটা প্রোডাক্ট আর একটা ছোট স্বপ্ন নিয়ে। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো একটা সময় এসে তারা এমন কিছু সিক্রেট বুঝে ফেলে যেটা বুঝতে পারে মাত্র 10% মানুষ, আর এই 10% মানুষই আজ ব্যবসায়িক জগতের বাদশা। অন্যদিকে বাকি 90% তারা আজও টিকে থাকা লড়াইয়ে ব্যস্ত। আপনি কি জানেন মুড়ি বিক্রেতা থেকে মিলিয়নার হওয়া প্রেম গানাপাথি, একদিন তিনিও ছিলেন এই 90%-এর দলে। পারি বিক্রেতা থেকে বিলিয়নার হওয়া বেন কাবাইরো, তিনিও একদিন ছিলেন ব্যর্থদের লাইনে দাঁড়িয়ে। কিন্তু এরপর কিছু ডিসিশন, কিছু স্ট্র্যাটেজি আর কিছু মাইন্ডসেট শিফট তাদের ঢুকিয়ে দেয় সেই এলিট 10%-এর ক্লাবে, যারা শুধু বিক্রি করে না ভাইজান, যারা ডমিনেট করে। আর একটা বাস্তব কথা শুনুন, আপনি শিক্ষক হন, দোকানি হন, ফ্রিল্যান্সার হন, বক্তা হন, এমনকি প্রেমিকও যদি হন, তবুও আপনি প্রতিদিন কিছু না কিছু সেল করছেন। শিক্ষক সেল করছেন তার জ্ঞান, দোকানি সেল করছেন তার পণ্য, ফ্রিল্যান্সার সেল করছেন তার স্কিল, প্রেমিক সেল করছেন তার ভালোবাসা। মানে কথা একটাই, জীবনে সফল হতে হলে সেলিং শেখার কোনো বিকল্প নেই। আর সেলিং শেখা যায় কিভাবে সেটা জানতে হলে ভাইজান আপনার পরবর্তী 15টা মিনিট আমাকে দিতে হবে। কারণ এই 15 মিনিটে আপনি জানবেন এমন 3টি সেলিং সিক্রেট যা না স্কুলে শিখেছেন, না বইয়ে পড়েছেন, আর না এগুলো 90% মানুষ জানে। কিন্তু যে 10% জানে এবং মানে, তারাই আজ পৃথিবী চালাচ্ছে। প্রথম টেকনিক বলার আগে আপনাদের একটা ছোট্ট প্রশ্ন করি, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার কে? হ্যাঁ ঠিকই ধরেছেন, বিরাট কোহলি। ইনস্টাগ্রামে যার ফলোয়ার 273 মিলিয়ন প্লাস। অন্যদিকে লেজেন্ড সচিন টেন্ডুলকারের ফলোয়ার মাত্র 50 মিলিয়ন প্লাস। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন বিরাট কোহলির জনপ্রিয়তা কতটা বেশি। কিন্তু এখন আমি যা বলতে চলেছি তা শোনার পর যদি আপনি বিরাট ফ্যান হয়ে থাকেন, তবে একটা ধাক্কা খাবেন নিশ্চিত। কারণ এত ফলোয়ার থাকা সত্ত্বেও বিরাট কোহলি নয়েজের মতো সস্তা ঘড়ির বিজ্ঞাপন করেন, হার্দিক পান্ডিয়াও করেন বোটের মতো ঘড়ির বিজ্ঞাপন। অথচ একজন মানুষ আছেন যার ইনস্টাগ্রাম ফলোয়ার মাত্র 12 মিলিয়ন। না, ক্রিকেটার নন, তিনি একজন টেনিস প্লেয়ার, রজার ফেডরার। আর জানেন তিনি কোন ঘড়ির ব্র্যান্ডের অ্যাড করেন? রোলেক্স, যা পৃথিবীর অন্যতম সবচেয়ে দামি ঘড়ির ব্র্যান্ড। অদ্ভুত লাগছে তাই না? কারণ কোথায় 273 আর কোথায় 12? এখন আসল লজিকটা শুনুন, এটাই এই ভিডিওর প্রথম সেলিং সিক্রেট। দেখুন, ক্রিকেট পুরো পৃথিবীতে সমান জনপ্রিয় নয়, এটা মূলত এশিয়ার কিছু দেশেই সীমাবদ্ধ। রিসার্চ বলছে 100 জন ক্রিকেট দর্শকের মাঝে মাত্র 6 থেকে 7 জন মিলিয়নার, অর্থাৎ যাদের সম্পত্তির পরিমাণ 12 কোটির ওপরে। এবার F1 এর কথা ভাবুন, এই খেলায় দর্শকদের প্রায় 50% মিলিয়নার। তাহলে নিশ্চয়ই ভাবছেন সবচেয়ে বেশি মিলিয়নার আছে গলফে, কারণ এটা তো খেলেই ধনীরা। না ভাইজান, পৃথিবীতে সবচেয়ে বেশি মিলিয়নার দর্শক রয়েছে টেনিসে। যে খেলা একজন গড় বাঙালিকে দেখতে নিয়ে গেলে সে 10 মিনিটের মধ্যেই উঠে যাবে আর বলবে এর থেকে বাদরের নাচই বেশি মজা। অথচ এই খেলাটার দর্শকের মধ্যেই রয়েছে প্রায় 70% মিলিয়নার, যেটা রোলেক্স খুব ভালো করেই জানে। তারা জানে আমার সবার সামনে যাওয়ার প্রয়োজন নেই। যারা আমাদের প্রোডাক্ট কেনার সামর্থ্য রাখে তাদের কাছে গেলেই চলবে। তারা কোয়ালিটিতে ফোকাস করে, কোয়ান্টিটিতে নয়। আর এই পদ্ধতি ব্যবহার করছে পৃথিবীর সবচেয়ে দামি কার ব্র্যান্ড রোলস রয়েস। আপনি রোলস রয়েসের বিজ্ঞাপন কখনোই টিভিতে দেখবেন না, কারণ কোম্পানি জানে যারা টিভি দেখে অযথা সময় নষ্ট করে তারা আমাদের গাড়ি অ্যাফোর্ড করতে পারবে না। এছাড়াও তারা ফারারি, ল্যাম্বরগিনির মতো সাধারণ অটো শোতেও গাড়ি রাখে না, বরং তারা তাদের গাড়ি রাখে 500 মিলিয়নের প্রাইভেট জেটের পাশে, যেন তাদের 1-2 মিলিয়নের গাড়িটাও সস্তা মনে হয় এবং ধনীরা নির্দ্বিধায় তা কেনে। এটাই সেলিং। ইন শর্ট, আপনাকে ঠিক সেখানেই যেতে হবে যেখানে আপনার কাস্টমার আছে। কারণ আপনি যদি মাছের বাজারে কাপড়ের দোকান খুলে বসেন, তাহলে দোকান যতই সুন্দর হোক, ক্রেতা আসার সম্ভাবনা কম। যেমন সম্ভাবনা কম টিকটকারদের হলুদ চুলার অ্যাটিটিউড ভিডিও দেখে, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা কোমর নাচানো রিল স্ক্রোল করে, দিনরাত 24 ঘন্টা আন্দোলন মিছিলের টক্সিক নিউজ গিলে মানসিক শান্তি বা সফল জীবন আশা করা। গতকাল রাতে আমি একটা বই পড়ছিলাম, বইটার নাম ইট দ্যাট ফ্রগ, যেখানে বিশ্বনন্দিত লেখক ব্রায়ান ট্রেসি একটা অভিজ্ঞতা শেয়ার করেছেন, যেটা আমার কাছে এতটাই ভালো লেগেছে যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তিনি বলেছেন যত সফল মানুষকে তিনি কাছ থেকে দেখেছেন তাদের মধ্যে একটা কমন অভ্যাস আছে, তারা নিয়মিত নিউজ দেখে না, পত্রিকাও পড়ে না। কারণ তারা জানে এই অতিরঞ্জিত টক্সিক তথ্যগুলো শুধু সময় নষ্ট করে না, এগুলো ধীরে ধীরে মানসিক শান্তিও কেড়ে নেয়। আর যদি রাষ্ট্রে সত্যিই এমন কিছু ঘটে যেটা জানাটা
আপনার জন্য জরুরি, বিশ্বাস করুন আপনাকে নিউজ খুলতে হবে না, পরিবার, আত্মীয় বা পরিচিতজনদের থেকেই এই খবর আপনার কাছে পৌঁছে যাবে। এভাবেই উন্নত দেশের মানুষেরা একদিকে যেমন তাদের সময় বাঁচায়, সেই সাথে বাঁচায় তাদের মেন্টাল পিস। আরেকটা তথ্য শুনুন, যেটা জানলে আপনি বেশ অবাক হবেন। বাংলাদেশে প্রতি 100 জন মানুষের মধ্যে মাত্র 10 জন মানুষ নিয়মিত ফাইন্যান্সিয়াল ভিডিও দেখার আগ্রহ রাখে, আর বাকি 90 জন টিকটক, ফেসবুক আর নিউজের স্রোতে গা ভাসায়। কিন্তু ভাইজান, এই মুহূর্তে আপনি যেহেতু এই ভিডিওটা দেখছেন, তার মানে আপনি ওই 10%-এর একজন। আর আমি বিশ্বাস করি এই চ্যানেলের প্রতিটা সাবস্ক্রাইবার বাকি 90% অডিয়েন্সের থেকে একটু আলাদা, ঠিক টেনিস দর্শকের মতো। সংখ্যা কম কিন্তু কোয়ালিটি টপ নচ, সংখ্যায় কম কিন্তু চিন্তায় এলিট। ভাইজান, এবারে দ্বিতীয় এবং সবচেয়ে চমৎকার সেলিং আইডিয়ায় যাওয়ার আগে একটা প্রশ্ন করি। আপনি কি জানেন 3 মডেল স্ট্র্যাটেজি জিনিসটা কি? এটা বুঝতে আমরা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মোবাইল ফোন ব্র্যান্ড আইফোনের উদাহরণ নেই, কারণ এই স্ট্র্যাটেজি অ্যাপেল এত নিখুঁতভাবে ব্যবহার করছে যে আজ মানুষ আইফোন কেনার জন্য কিনেই যা করছে না। কিছুদিন ধরে আইফোন কেনার চেষ্টা করছিলেন কলেজ শিক্ষার্থী মাহি আক্তার। টাকা জোগাড় করতে না পারায় অপহরণের নাটক সাজান এই শিক্ষার্থী। মাকে ফোন দিয়ে 1 লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না পেয়ে তুস্কা সিরাপ খেয়ে মোড়াপাড়া কলেজের পেছনে পড়ে থাকেন। প্রতিটা সেপ্টেম্বরে নতুন আইফোন লঞ্চ হলেই মানুষ সারা রাত দোকানের সামনে লাইনে দাঁড়িয়ে থাকে। এদিকে দেখুন একজন মা মন্দিরের বাইরে ফুল বিক্রি করেন, আর তার সন্তান পর্যন্ত 3 দিন না খেয়ে থেকে হুমকি দেখিয়ে আইফোন কিনছে। কারণ আজ বাচ্চা কাচ্চা, ধনী গরিব সবাই জানে আইফোন শি ইজ ব্র্যান্ড। এটা আইফোন, শি ইজ ব্র্যান্ড। কিন্তু ভাইজান, প্রশ্নটা হলো আইফোন এত জনপ্রিয় কেন? অ্যাপেল ঠিক কোন টেকনিক ব্যবহার করছে যেটা মানুষের ব্রেনকে এমনভাবে হ্যাক করছে যে আজকাল মানুষ আইফোন কিনছে নাকি আইফোন মানুষকে কিনছে বোঝাই যাচ্ছে না। তাহলে আসল রহস্যটা শুনুন। অ্যাপেল তার প্রোডাক্ট বিক্রির জন্য 4 লেয়ারের একটা জাল বিছিয়েছে, যে জাল ভেদ করা অনেকের পক্ষেই অসম্ভব। প্রথম লেয়ার, প্রাইস ম্যানিপুলেশন। প্রোডাক্টকে ইচ্ছাকৃতভাবে এত দামি দেখানো যাতে মানুষের মাথায় একটা ধারণা ঢুকে যায় জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। দ্বিতীয় লেয়ার, ইকোসিস্টেম ট্র্যাপ। অর্থাৎ একবার যদি আপনি আইফোন কিনে ফেলেন তাহলে আপনাকে অ্যাপেলের বাকি প্রোডাক্টগুলোও কিনতে হবে, কারণ এরা ইন্টারকানেক্টেড। যেমন ম্যাকবুক, আইপ্যাড, অ্যাপেল ওয়াচ, এয়ারপডস, আইক্লাউড, এমনকি আজকাল তো আইফোনের চার্জারও আলাদা করে কিনতে হচ্ছে, সেটাও ফ্রি দেওয়া বন্ধ হয়ে গেছে। মানে একবার ঢুকলে বেরোনোর রাস্তা নেই। তৃতীয় লেয়ার, সোশ্যাল প্রেশার। আজ আইফোন শুধু একটা ফোন না ভাইজান, এটা একটা স্ট্যাটাস সিম্বল। ব্যাপারটা এমন হয়ে গেছে আপনার হাতে আইফোন মানে আপনি কেউ একজন। চতুর্থ লেয়ার, ফিউচার প্ল্যানিং। এটা সবচেয়ে সাংঘাতিক। ছোটবেলা থেকেই একটা পুরো জেনারেশনকে অ্যাপেলের সঙ্গে ইমোশনালি অ্যাডিক্ট বানানো হচ্ছে। ফলে আজ যে বাচ্চা আইফোন চাইছে, আগামীকাল সে ম্যাকবুক চাইবে। আর জানেন, এই 4টা লেয়ার আলাদা আলাদা না, কারণ এই সবগুলোই দাঁড়িয়ে আছে একটা মাত্র টেকনিকের উপর, আর সেই টেকনিকটার নাম 3 মডেল স্ট্র্যাটেজি। এই 3 মডেল স্ট্র্যাটেজি ঠিক কি, কিভাবে এটা মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে ধীরে ধীরে কন্ট্রোল করে, চলুন সেটাই দেখি। ভাইজান, খেয়াল করে দেখবেন অ্যাপেল কখনোই একটা মডেল লঞ্চ করে না। প্রতি বছর তারা লঞ্চ করে 3টা মডেল। আপনি ভাবছেন ওরা আপনাকে অনেক ভালোবাসে তাই 3টা অপশন দেয়। না ভাইজান, এর পেছনে রয়েছে একটা ভয়ঙ্কর স্মার্ট সেলিং টেকনিক। একটা ছোট উদাহরণ দেই। ধরুন আপনি সিনেমা হলে গেলেন, ইন্টারভালে পপকর্ন কিনতে গেলেন। স্মল কাপ 50 টাকা, লার্জ কাপ 80 টাকা। এখন বলুন তো আপনি কোনটা নেবেন? 90% মানুষ বলবে স্মল কাপটাই নেই আর টাকা বাঁচাই। কিন্তু যদি স্মল কাপ আর লার্জ কাপের মাঝে একটা মিডিয়াম কাপ যুক্ত করা হয় যার দাম 70 টাকা, তবে কি হবে জানেন? ম্যাক্সিমাম মানুষের চয়েস স্মল থেকে সরে সরাসরি লার্জে চলে আসবে, কারণ তারা ভাববে 70 দিলে মিডিয়াম, অথচ আর মাত্র 10 টাকা বেশি দিলেই লার্জ। আর ফলাফল, তারা লার্জ কাপ কিনে ফেলবে। অথচ ভাইজান, মাত্র কয়েক মিনিট আগেও তারা 50 টাকার স্মল কাপই চাইছিলেন। এই টেকনিকটার নাম ডিকয় ইফেক্ট। এখানে 70 টাকার পপকর্ন আপনাকে অপশন দেওয়ার জন্য নয়, আপনার চোখে ধুলো দেওয়ার জন্য রাখা হয়েছে। এখন এই ব্যাপারটা পপকর্ন পর্যন্ত তো ঠিকই আছে, 50-100 টাকার মামলা। কিন্তু ভাইজান, এই স্ট্র্যাটেজি ব্যবহার করেই অ্যাপেল আপনার কাছে লাখ টাকার ফোন পর্যন্ত বিক্রি করছে। ধরুন আপনি আইফোন শোরুমে গেলেন, আপনার সামনে 2টা ফোন, আইফোন 70,000, আইফোন প্রো ম্যাক্স 1,30,000। এখানে স্বাভাবিকভাবেই 90% মানুষ 70,000-এর ফোন কিনবে, কারণ সেটা সস্তা। এখন এই ক্ষেত্রেই অ্যাপেল চালায় তাদের আসল চালাকি। তারা মাঝখানে ঢুকিয়ে দেয় আইফোন প্রো 1,15,000। এখন আপনার সামনে অপশন 3টা, আইফোন, আইফোন প্রো, আইফোন প্রো ম্যাক্স। আর এই মুহূর্তে হঠাৎ আপনার মনে হবে, আরে আইফোন প্রো আর আইফোন ম্যাক্সের তফাৎ মাত্র 15,000। আপনার নজর থেকে আইফোন টোটালি সরে যাবে। আপনি তুলনা শুরু করবেন প্রো এবং প্রো ম্যাক্সের মাঝে। আপনি ভাববেন মাত্র 15,000 বেশি দিলেই সবচেয়ে পাওয়ারফুল ফোনটা পেয়ে যাচ্ছি। আর এভাবেই যে মানুষ কিছুক্ষণ আগেও 70,000-এর ফোন নিতে চেয়েছিল, সেও এখন ভাবছে 1,30,000-এর ফোন নেবে কিনা। আর অ্যাপেল ঠিক এটাই চায়, আপনি তাদের সবচেয়ে দামি প্রোডাক্টটাই নিন। এই কারণেই আজ আপনি
একটা সাধারণ সফট ড্রিঙ্কস কিনতেও দেখেন 3টা অপশন, 250 ml 30 টাকা, 1 লিটার 100 টাকা, 2 লিটার 150 টাকা। আর এখন আপনি জানেন আপনার যুক্তিবাদী মস্তিষ্ক কোনটার দিকে আপনাকে ঠেলে দেবে। এই একই মেন্টাল মডেল ব্যবহার হচ্ছে বড় শপিং মলে, শাড়ি বা পোশাকের দোকানে, বড় বড় ডিলের সময়, অ্যাপার্টমেন্ট রেন্টে, এমনকি জমি জমা বিক্রিতেও। তাই ভাইজান, এই টেকনিক ব্যবহার করে আপনি চাইলে আপনার সেলসে ড্রাস্টিক চেঞ্জ আনতে পারেন। আর যদি আপনি একজন ক্রেতা হন তাহলে এটা মনে রাখবেন, যে চা 10 টাকায় খাওয়া যায় সেই চা 300 টাকাতেও খাওয়া যায়, আবার তা বাড়িতে বানিয়েও খাওয়া যায়। সো সিদ্ধান্তটা আপনার। এখন নিশ্চয়ই মনে মনে বলছেন, কি লোক মাইরি, একদিকে সাপকেও শিকার করতে বলছে, আবার ব্যাংকেও সাবধান থাকতে বলছে। চিন্তা করবেন না ভাইজান, আমি আগেই বলেছি এ ধরনের ভিডিও 10%-এর বেশি মানুষ দেখে না। এবারে তৃতীয় এবং সবচেয়ে চমৎকার সেলিং টেকনিক বলার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন করি। ধরুন আপনি একটা মেয়েকে ভালোবাসেন, আপনারা দুজনেই বিয়ে করতে চান, কিন্তু একটা শর্ত আছে, আপনার বিয়ে তখনই হবে যখন আপনি মেয়ের বাবাকে কনভিন্স করতে পারবেন। আর আজই সেই দিন। মেয়ের বাবা প্রথমবারের মতো আপনার সাথে দেখা করতে আপনার বাড়িতে আসছেন। এখন খেয়াল করুন, আপনার বাড়িতে আসার দুটো রাস্তা। প্রথম রাস্তা, এই রাস্তায় থাকে সেই প্রতিবেশী যে আপনাকে একদমই পছন্দ করে না, আপনাকে দেখলেই বলে কি অপদার্থ একটা ছেলে, কোন বাবা এমন ছেলের হাতে মেয়ে দেবে। দ্বিতীয় রাস্তা, এই রাস্তায় থাকে আপনার আরেক প্রতিবেশী যে আপনাকে ভীষণ পছন্দ করে, প্রায় বলে কি ভদ্র কি ভালো একটা ছেলে, এমন ছেলে প্রতিটা বাবা মাই ডিজার্ভ করে। আর এই রাস্তার মতো আপনার বাড়ির ভেতরেও আছে দুটো ড্রয়িং রুম। একটা রুমে গতকাল রাতে আপনার বন্ধুরা ড্রিঙ্কস করেছে, খালি বোতল পড়ে আছে, অবস্থা এলোমেলো। আর একটা রুম একদমই পরিষ্কার গুছানো, দেয়ালে বড় করে টাঙানো আপনার একটা ছবি, যেখানে আপনি একজন মিনিস্টারের হাত থেকে নিজের অ্যাচিভমেন্টের জন্য একটা অ্যাওয়ার্ড নিচ্ছেন। এখন আপনার সামনে দুটো অপশন। অপশন 1, মেয়ের বাবাকে নিয়ে গেলেন খারাপ প্রতিবেশীর রাস্তা দিয়ে, তারপর বসালেন ড্রিঙ্কসের বোতল ছড়ানো সেই ঘরে, আর বললেন, আঙ্কেল আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি, আমি তাকে বিয়ে করতে চাই। ভাইজান, আমরা দুজনেই জানি এখানে আঙ্কেলের রাজি হবার সম্ভাবনা অলমোস্ট 0%। অপশন 2, মেয়ের বাবাকে নিয়ে গেলেন ভালো প্রতিবেশীর রাস্তা দিয়ে, যে আপনাকে দেখে সুন্দর একটা কমেন্ট করলো, তারপর আঙ্কেলকে বসালেন সেই পরিষ্কার ঘরে যেখানে আপনার অ্যাচিভমেন্টের ছবি ঝুলছে। এরপর আপনি অ্যাচিভমেন্টের বিষয় নিয়ে আলোচনা করে শান্তভাবে বললেন, আঙ্কেল আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি, আমি তাকে সারা জীবন সম্মানের সাথে খুশি রাখবো। এখন বলুন তো ভাইজান, এই অপশনে কি চান্স বেশি না? অবশ্যই এখানে ম্যাক্সিমাম চান্স আঙ্কেল রাজি হয়ে যাবেন, আর আপনি পেয়ে যাবেন আপনার ভালোবাসার মানুষটাকে। কিন্তু ভাইজান, এখানেই গল্প শেষ নয়। রাসেল ব্রানসনের .com বইয়ে দেওয়া এই উদাহরণটার মতো বাস্তব জীবনেও আপনি, আমরা সবাই ঠিক এভাবেই বছরের পর বছর কনভিন্স হচ্ছি, তাও আবার নিজেদের অজান্তেই। কিভাবে? খেয়াল করে দেখুন, যখন কোনো বোতলের গায়ে লেখা থাকে ফার্ম ফ্রেশ বা হোমমেড, আপনি অটোমেটিক্যালি ধরে নেন এটা হেলদি। গাড়ির বিজ্ঞাপনে দেখবেন ফিচার কম, কিন্তু দেখানো হয় স্পিড, অ্যাডভেঞ্চার, ফ্যামিলি, যেন আপনার মন সহজেই ওই ইমোশনের সাথে নিজেকে জুড়ে দেয়। রেডবুলের দাম ইচ্ছাকৃতভাবে একটু বেশি রাখা হয়, যেন আপনি এটাকে সবার সেরা ভাবেন। হিমালয়া ব্র্যান্ডে সবুজ রং ব্যবহার করা হয়, যাতে আপনার ব্রেইনে ঢুকে যায় এটা ন্যাচারাল। এখন জিমের কথাই ধরুন, জিমে যদি রবীন্দ্রসঙ্গীত চলে, আপনি যতই চেষ্টা করুন পারফরমেন্স আসবে না, কিন্তু যদি ব্রাজিলিয়ান ফাঙ্ক চলে, দেখবেন আপনার পারফরমেন্স কেমন আকাশ ছোঁয়া হয়ে যায়। কারণ ভাইজান, আপনি শুধু শরীর দিয়ে নয়, আপনি ব্রেন দিয়েও এক্সারসাইজ করেন। কিছুদিন আগে ইউকে এর একটা সুপারমার্কেটে চমৎকার একটা স্টাডি করা হয়েছিল। রিসার্চাররা দেখতে চেয়েছিলেন স্টোরে চলা মিউজিক ওয়াইন বায়ারদের ডিসিশনে কেমন প্রভাব ফেলে। ফলাফল ছিল অবাক করার মতো। যখন ফ্রেঞ্চ মিউজিক চলতো তখন বেশি বিক্রি হতো ফ্রেঞ্চ ওয়াইন, আর যখন জার্মান মিউজিক চলতো তখন ফ্রেঞ্চ কমে জার্মান ওয়াইন বেশি বিক্রি হতো। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? রিসার্চ শেষে যখন ক্রেতাদের জিজ্ঞেস করা হলো আপনারা কি মিউজিকের জন্যই নিজেদের সিদ্ধান্ত বদলেছেন, তখন ম্যাক্সিমাম মানুষ বলেছে না, আমরা তো খেয়ালই করিনি কোন মিউজিক চলছিল। মানে কি দাঁড়ালো? তারা সাবকনশিয়াসলি ইনফ্লুয়েন্স হচ্ছিল। এখন ভাবুন, আমরা প্রতিদিন শত শত সিদ্ধান্ত নেই নিজেদের অজান্তেই, কখনো মিউজিক, কখনো শব্দ, কখনো রং, কখনো ইমেজ। যে ইমেজ দিয়ে আপনি মেয়ের বাবাকে রাজি করিয়েছিলেন, আবার ঠিক সেই ইমেজ দিয়েই একদিন আর্নল্ড নিজের স্বপ্নের বীজ রোপণ করেছিল। আর্নল্ড ছোটবেলা থেকেই নিজের রুমে বডি বিল্ডারদের ছবি লাগাতেন। ফলাফল, তিনি নিজে বডি বানালেন, মুভির হিরো হলেন, আর 5 বার মিস্টার ইউনিভার্স জিতলেন। কারণ ভাইজান, হিউম্যান ব্রেন যেটা বেশি দেখে সেটাকেই সম্ভব মনে করে, আর যেটাকে সম্ভব মনে করে সেই দিকেই সিদ্ধান্ত নেয়। আর বিক্রেতারা এই টেকনিকগুলো দিয়েই কাস্টমারের ব্রেন নিয়ে খেলে, আপনাকে বোঝায় আপনি জিতেছেন, কিন্তু বাস্তবে যেতে তারাই। তো ভাইজান, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনি যদি বিনিয়োগ, বিজনেস, ব্রেইন ইমপ্রুভমেন্ট এবং বিশ্ব অর্থনীতি অর্থাৎ এই 4B এর আসল সিক্রেট জানতে চান, তাহলে SSS মোটিভেশন চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আপনি এই ধরনের ভিডিওই নিয়মিত পাবেন। ধন্যবাদ।